হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমেই দেখে নেওয়া যাক কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের যে স্টেটমেন্ট আছে সেটি কেমন। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের স্টেটমেন্টে বলা হচ্ছে, দি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটস দ্যাট the total angular momentum of a system remains constant if no external torque acts on it। অর্থাৎ কি বলতে চাইছে যে কোনো একটি সিস্টেমের ওপর বা কোনো একটি সংস্থার ওপরে যদি কোনো বাইরে থেকে কোনো টর্ক না প্রযুক্ত হয়, ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল টর্ক অ্যাক্টস অন ইট, অর্থাৎ কোনো যদি এক্সটার্নাল টর্ক কাজ না করে বা প্রয়োগ না করা হয়, তাহলে কি হবে, দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দি সিস্টেম রিমেন কনস্ট্যান্ট। তার মানে কি, সেটি ধ্রুবক থাকবে। অর্থাৎ কোনো সংস্থার ওপর যদি বাইরে থেকে কোনো টর্ক প্রয়োগ না করা হয়, তাহলে সেই সংস্থার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ তা আগেও যা ছিল তাই থাকবে। এটি এই স্টেটমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে। তো এবার দেখে নেওয়া যাক এই স্টেটমেন্টটির যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন সেটি কেমন। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের যদি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটি আলোচনা করতে হয়, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে সম্পর্কটা কী। টর্ককে সাধারণভাবে এরকম একটি চিহ্ন দিয়ে লেখা হয়, এই চিহ্নটি হচ্ছে টাউ চিহ্ন। এই টাউ চিহ্ন দিয়ে আমরা এখানে টর্ককে রিপ্রেজেন্ট করছি। তো টর্ককে আমরা রিপ্রেজেন্ট করছি টাউ দিয়ে, এবং ক্যাপিটাল এল দিয়ে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে রিপ্রেজেন্ট করছি। সো অ্যাঙ্গুলার momentum is represented by capital L and torque is represented by tau। তাহলে এই টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ টাউ এবং এলের মধ্যে যে সম্পর্কটি সেটি প্রথমে আলোচনা করে নেওয়া যাক। আমরা জানি যে নিউটনের সেকেন্ড ল যেটা আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেখানে বলা আছে ফোর্স ইজ ইকুয়াল টু ডিপি ডিটি, অর্থাৎ কি, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ পি, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড ফোর্স, এবং এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্টটি 1 ধরে নেয়। এটা করা হয় কি, এফ ইজ ইকুয়াল টু ডিপি ডিটি। এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন। ঠিক একই রকম ফর্মুলেশন রোটেশনাল মোশনের ক্ষেত্রেও আছে। রোটেশন মোশনের ক্ষেত্রে এই ফোর্সের জায়গায় চলে আসে টর্ক এবং লিনিয়ার মোমেন্টামের জায়গায় চলে আসে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে কি দাঁড়ায়, ফোর্সের জায়গায় যদি টর্ক চলে আসে তাহলে এফ এর জায়গায় আমি টাউ লিখলাম এবং পি এর জায়গায় লিখব এল। তাহলে কি দাঁড়াবে, টাউ ইজ ইকুয়াল টু ডিএল ডিটি। এই হলো টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে ম্যাথামেটিক্যাল রিলেশনটি কি দাঁড়াচ্ছে, টাউ ইজ ইকুয়াল টু ডিএল ডিটি। এই যে ম্যাথামেটিক্যাল রিলেশন, সেখান থেকে এক্সপ্লেন করা যায় অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালকে। কীভাবে এক্সপ্লেন করা যায়, যদি এই যে টর্ক, এই যে টাউ, যেটি কিনা এক্সটার্নাল টর্ক, এই এক্সটার্নাল টর্ক যদি 0 হয়, অর্থাৎ ইফ দি এক্সটার্নাল টর্ক টাউ ইজ ইকুয়াল টু 0, সুতরাং টাউ ইজ ইকুয়াল টু 0 লিখলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় ডিএল ডিটি ইজ ইকুয়াল টু 0। কারণ কি, সমীকরণটির বাম পাশটি শূন্য হয়ে গেছে, সুতরাং অবশ্যই ডান পাশে শূন্য হবে। লেফট হ্যান্ড সাইড যদি 0 হয় তাহলে রাইট হ্যান্ড সাইডও 0 হবে, অর্থাৎ ডিএল ডিটি ইজ ইকুয়াল টু 0। এখন কোনো জিনিসের যদি ডিফারেন্সিয়েশন করে শূন্য পাওয়া যায়, ডিফারেন্সিয়েশন কথার অর্থ কী, ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে বোঝায় যে সেই ফিজিক্যাল কোয়ান্টিটি পরিবর্তন কীরকম হচ্ছে। অর্থাৎ এখানে ডিএল ডিটি ইজ ইকুয়াল টু 0, তার মানে কি দাঁড়াচ্ছে যে ডিএল অর্থাৎ কি, অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা কৌণিক ভরবেগ যে রাশিটি, সেই কৌণিক ভরবেগ রাশিটি সময়ের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন হচ্ছে সেটি ডিএল ডিটি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। অর্থাৎ এই যে ডিএল ডিটি টার্মটি, তার ফিজিক্যাল মিনিং কি দাঁড়াচ্ছে, যে অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। এখন সেই চেঞ্জটা কত হলো, 0, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জই হচ্ছে না, সময়ের সঙ্গে সঙ্গে অ্যাঙ্গুলার মোমেন্টাম ধ্রুবক আছে। সুতরাং লেখা যায় ডিএল ডিটি ইজ ইকুয়াল টু 0 মিনস এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ম্যাথামেটিক্যালি এটাই এখান থেকে মিনিং দাঁড়ায় যে ইফ টাউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ টর্ক যদি 0 হয়, তাহলে ডিএল ডিটি অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের সময়ের সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হবে না। এখন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না হওয়ার মানেই হচ্ছে সেই জিনিসটা ধ্রুবক আছে, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটি হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের স্টেটমেন্ট এবং তার ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন। এবার আমরা আলোচনা করব এই ভিডিওটির পরবর্তী অংশে, সেটি হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন রিলেটেড একটি অ্যাপ্লিকেশন। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন আছে, সেটি আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চাইব। ধরা যাক আমাদের আর্থ, আমাদের পৃথিবী,
যেটি অবশ্যই গোলাকার নয় সম্পূর্ণভাবে, কিন্তু আমরা এই পার্টিকুলার প্রবলেমটির ক্ষেত্রে বা পার্টিকুলার অ্যাপ্লিকেশনটির ক্ষেত্রে পৃথিবীকে আমরা একটা এক্স্যাক্ট স্ফেরিক্যাল শেপের বডি হিসেবেই কনসিডার করব। তো এরকম একটা এক্স্যাক্ট স্ফেরিক্যাল শেপের বডিকে আমরা কনসিডার করছি অ্যাজ আর্থ। তো আমরা জানি আর্থ অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস স্পিন করে, অর্থাৎ এইভাবে আর্থ রোটেট করে। তো এখন আর্থ যদি এইভাবে রোটেট করে অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস, সেটার জন্য আমাদের দিন রাত্রির হয়। যদি এমনটা হয় যে হঠাৎ করে আর্থ তার যে প্রেজেন্ট রেডিয়াস আছে কোনো কারণে সেই রেডিয়াসটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল বা 4 গুণ হয়ে গেল, অর্থাৎ কোনো পরিবর্তন ঘটলো, পৃথিবীর রেডিয়াসের একটা পরিবর্তন ঘটলো, এবং এই ক্ষেত্রে পৃথিবীর যে মাস আছে সেটি ধ্রুবক থাকলো। অর্থাৎ হঠাৎ করে যদি আমরা এরকম কল্পনা করি সিচুয়েশান যে পৃথিবীর যে বর্তমান রেডিয়াস আছে, এটি হলো বর্তমান রেডিয়াস, যেটিকে আমি ক্যাপিটাল আর দিয়ে চিহ্নিত করছি, কোনো একটা কারণে, কোনো একটা প্রাকৃতিক কারণে পৃথিবীর রেডিয়াস হঠাৎ করে পরিবর্তিত হলো, এবং পরিবর্তিত হয়ে কি হলো যে পৃথিবীর রেডিয়াসটা হঠাৎ করে বড় হয়ে গেল, অর্থাৎ পৃথিবীটির সাইজ এইভাবে বেড়ে গেল। কিন্তু এই প্রক্রিয়ায় পৃথিবীর মাসের কোনো পরিবর্তন ঘটল না। যদি এমনটা হয় তাহলে পৃথিবীর রোটেশনাল স্পিডের উপর তার প্রভাব পড়বে, পৃথিবীর যে ঘূর্ণন গতি তার উপর প্রভাব পড়বে, এবং দিন রাতের দৈর্ঘ্য পরিবর্তিত হবে। প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীর রেডিয়াস যদি হঠাৎ করে বেড়ে দ্বিগুণ হয়ে যায় তাহলে দিন রাতের দৈর্ঘ্য কত হবে? বা যদি এমনও হতে পারে যে পৃথিবীর রেডিয়াস হঠাৎ করে কোনো কারণে না বেড়ে কমে গেল, এমনটাও সম্ভব যে পৃথিবীর রেডিয়াস কোনো কারণে কমে গেল। যদি সত্যিই কমে যায় তাহলে পৃথিবীর শেপটা এমন হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে কমেই যাক বা বেড়েই যাক, হোয়াট এভার বি দি সিচুয়েশন, দি মাস অফ দি আর্থ রিমেন্স সেম ইন বোথ দি সিচুয়েশন, অর্থাৎ পৃথিবীর ভরের কোনো ক্ষেত্রেই কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে ডিউরেশন অফ দি ডে, অর্থাৎ একটা দিনের দৈর্ঘ্য যেটা বর্তমানে 24 ঘন্টা আছে, সেটা কত হবে? এটি হচ্ছে প্রশ্নের মূল কথা। তো আমরা ধরে নিলাম ইনিশিয়ালি পৃথিবীর যে প্রাথমিক ব্যাসার্ধ সেটি হলো আর, ইনিশিয়াল রেডিয়াস অফ আর্থ ইজ ইকুয়াল টু আর, এবং সেটি কোনো কারণে পরিবর্তিত হয়ে তার এন টাইমস হয়েছে, অর্থাৎ রেডিয়াসটি পরিবর্তিত হয়ে এন আর হয়ে গেছে। তাহলে ডিউরেশন অফ ডে কত হবে? বর্তমান ডিউরেশন অফ ডে আমি ধরে নিলাম টি, তাহলে পরবর্তী ক্ষেত্রে ডিউরেশন অফ ডে কত হবে এটি জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো পৃথিবী একটা আইসোলেটেড সিস্টেম। পৃথিবী একটা এমনভাবে রয়েছে, পৃথিবী এমনভাবে স্পিন করছে অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস যে এর ওপর কিন্তু কোনো বাহ্যিকভাবে কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না। এখন পৃথিবীর ওপর যদি কোনো বাহ্যিক টর্ক প্রযুক্ত না হয় তাহলে আমরা ঠিক আগে যা বলেছি, আগের স্লাইডে আমি দেখিয়েছি যে যদি কোনো সিস্টেমের কোনো টর্ক প্রযুক্ত না হয় তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ পৃথিবীর ওপরও টর্ক প্রযুক্ত হচ্ছে না। সুতরাং যেহেতু পৃথিবীর ওপরে ক্রিয়াশীল টর্ক 0, সুতরাং পৃথিবীর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাও কনস্ট্যান্ট থাকবে। এখন আমাদের আরেকটি বিষয় একটু জেনে রাখা দরকার, সেটি হলো অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে রোটেশনাল স্পিডের একটা সম্পর্ক আছে। আমরা জানি এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা হয়, অর্থাৎ যে রিলেশনটি রয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে রোটেশনাল স্পিডের সেটি হলো এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা, যেখানে এল হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম, আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক, এবং ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। সুতরাং পৃথিবীর এল যেহেতু কনস্ট্যান্ট আছে, সুতরাং অবশ্যই বলা যায় যে আই ওমেগা সেটিও কনস্ট্যান্ট থাকবে। যেহেতু এটি কনস্ট্যান্ট রয়েছে আই ওমেগা, অর্থাৎ পৃথিবীর প্রাথমিক যে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ঘূর্ণন গতির যে গুণফল, পরবর্তী ক্ষেত্রে পৃথিবীর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এবং পৃথিবীর যে ঘূর্ণন গতি হবে সেই গুণফল কিন্তু সেমই থাকবে, অর্থাৎ I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2 হবে। এই রিলেশনটি কিন্তু এখানে ভ্যালিড হবে ফ্রম কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটি হলো বেসিক ফান্ডা বা বেসিক কনসেপ্ট যার উপর বেস করে এই অঙ্কটি করতে হবে। আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সলিড স্ফিয়ার, পৃথিবী একটি সলিড স্ফিয়ার হিসেবে কনসিডার করা হয়েছে। একটা সলিড স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হলো 2/5 mr²। সুতরাং বলা যায় যে পৃথিবীর প্রাথমিক যে রেডিয়াস সেটি যেহেতু পরিবর্তিত হয়েছে, সুতরাং অবশ্যই মোমেন্ট অফ ইনার্শিয়াও পরিবর্তিত হবে। এখন এই মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা সেটিকে কনসিডার করে যদি আমরা ইকুয়েশনটি একটু লেখার চেষ্টা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো 2/5 ইন্টু mr² প্রাথমিক রেডিয়াসের স্কোয়ার ইন্টু
ওমেগা 1, অর্থাৎ এই সমীকরণটিকে বেসিক্যালি আমরা ব্যবহার করছি, ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু এম r2 স্কোয়ার, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যে রেডিয়াস হয়েছি যেটি কিনা n ইন্টু আর, সেই রেডিয়াসের স্কোয়ার হবে, অর্থাৎ এখানে আসবে এন আর তার হোল স্কোয়ার, তার সঙ্গে গুণ হবে ওমেগা 2, তার সঙ্গে গুণ হবে ওমেগা 2। অতএব এখানে একটা জিনিস লক্ষণীয় যে উভয় ক্ষেত্রে কিন্তু আমি মাসটাকে সেম রেখেছি, কারণ প্রশ্নের প্রথমেই বলা ছিল যে পৃথিবীর মাস কিন্তু কোনোভাবেই পরিবর্তিত হচ্ছে না। এখান থেকে বলা যায় যে উভয় পার্শ্বেই যে এম ইউজ করেছি সেটি কেন ইউজ করেছি, কারণ পৃথিবীর মাস পরিবর্তিত হচ্ছে না। তাহলে উভয় পার্শ্বে যে 2/5 এবং এম আছে সেটিকে আমি ক্যান্সেল আউট করতে পারি, এবং এখানে একটা যে ইকুয়েশন দাঁড়াচ্ছে সেটি হলো আর স্কোয়ার ইন্টু ওমেগা 1 ইজ ইকুয়াল টু এন স্কোয়ার, এখানে হোল স্কোয়ার রয়েছে সুতরাং এন স্কোয়ারও হবে আর স্কোয়ারও হবে, এন স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা 2। আশা করি অংশটা বোঝা গেছে। উভয় পাশে যে আর স্কোয়ার রয়েছে সেটিও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সুতরাং যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওমেগা 1 ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু ওমেগা 2। এখন আমরা জানি যে ওমেগা অর্থাৎ যে কৌণিক গতি এখানে বলা হচ্ছে, সেই কৌণিক গতির সঙ্গে পৃথিবীর একটা টাইম পিরিয়ড বা পর্যায়কাল তার একটি সম্পর্ক আছে। এবার আমরা পৃথিবীর পর্যায়কালের সঙ্গে ওমেগার যে সম্পর্ক সেটিকে কনসিডার করব, যার ভিত্তিতে আমরা পৃথিবীর যে দিন রাত্রের দৈর্ঘ্য সেটি ক্যালকুলেশন করা সম্ভব হবে। তো ওমেগার সঙ্গে টি এর যে সম্পর্ক সেটি হলো টি সমান সমান 2π/ω। সুতরাং বলা যায় যে পৃথিবীর যে টাইম পিরিয়ড সেটি প্রপোর্শনাল টু 1/ω। অতএব t1/t2 is equal to ওমেগা 2/ω1, ওমেগা 2/ω1। কীভাবে এই সম্পর্কটি আমি লিখছি, আমরা দেখতে পেলাম যে পর্যায়কাল কৌণিক বেগের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যেহেতু সম্পর্কটি ব্যস্তানুপাতিক সেই জন্য t1/t2 is equal to ওমেগা 2/ω1 এসেছে। এখন ওমেগা 1 এবং ওমেগা 2 এর মধ্যে সম্পর্কটি আমাদের এখানে অলরেডি আমরা ডিরাইভ করে নিয়েছি। সেই সম্পর্কটি আমরা এখানে যদি প্রয়োগ করি তাহলে যেটা চলে আসে সেটি হলো t1/t2 সমান সমান ওমেগা 1 এর জায়গায় বসিয়ে দেবো এন স্কোয়ার ইন্টু ওমেগা 2, তাহলে চলে আসছে ওমেগা 2 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু ওমেগা 2। ওমেগা 1 এর জায়গায় বসিয়ে দেওয়া হলো, ওপর নিচে যে ওমেগা 2 আছে সেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সুতরাং যেটি পাওয়া যাচ্ছে সেটি হলো t1/t2 ইজ ইকুয়াল টু 1/n স্কোয়ার, বা বলা যেতে পারে এখান থেকে যেটি পাচ্ছি সেটি হলো t1 সমান সমান, আমি এটা লেখার জন্য একটা অন্য কালি ইউজ করছি যাতে ফাইনাল রেজাল্টটাকে ক্লিয়ারলি বোঝা যায়। তো সেক্ষেত্রে যেটি পাওয়া যাচ্ছে এখান থেকে সেটি হলো t1 সমান সমান t2/n স্কোয়ার, t1 সমান সমান t2/n স্কোয়ার, বা বলা যেতে পারে যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে হচ্ছে t2 সমান সমান t1 ইন্টু n স্কোয়ার। ফাইনালি আমরা এই রিলেশনটি পেলাম। আমাদের জানতে চাওয়া হয়েছে কি, জানতে চাওয়া হয়েছে পৃথিবীর ডিউরেশন অফ ডে কত হবে। তো ফাইনালি আমরা যে রিলেশনটি পেলাম সেটিকে একটা নেক্সট পেজে আমরা ইউজ করি। কি পেলাম আমরা ফাইনালি? t2 is equal to t1 into n square. So final relation is t2 is equal to t1 into n square. এখানে nটা কি বলা ছিল, চলে আসি। n ছিল পৃথিবীর রেডিয়াস কত গুণ পরিবর্তিত হয়েছে। এখন এই পরিবর্তনটা দুরকমই হতে পারে, পৃথিবীর রেডিয়াস বাড়তেও পারে, পৃথিবীর রেডিয়াস কমতেও পারে। যদি কোনো কারণে পৃথিবীর রেডিয়াস বেড়ে যায়, অর্থাৎ যদি n এর মান গ্রেটার দ্যান 1 হয়, যদি ধরে নিই যে পৃথিবীর রেডিয়াস কোনো কারণে বেড়ে গেছে, অর্থাৎ পৃথিবী সাইজে বেড়েছে, অর্থাৎ পৃথিবীর রেডিয়াস যদি আমি ধরে নিই দ্বিগুণ হয়েছে, অর্থাৎ n এর মান সেক্ষেত্রে হবে 2। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো t2 সমান সমান t1 ইন্টু 2 স্কোয়ার। আমরা জানি 2 স্কোয়ার মানে 4, এবং t1 হচ্ছে প্রাথমিক অবস্থায় ডিউরেশন অফ ডে, অর্থাৎ যেটি কিনা 24 ঘন্টা। সুতরাং 24 ইন্টু 2 স্কোয়ার, সেটি করলে কত দাঁড়ায়? 24 ইন্টু 4, দ্যাট ইজ 96 আওয়ার্স।
এটি হলো কী ক্ষেত্রে, কোন ক্ষেত্রে এটি হলো, যদি পৃথিবীর রেডিয়াস দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ পৃথিবী যদি কোনো কারণে তার রেডিয়াসটি দ্বিগুণ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কী হবে, 96 আওয়ার্সে দিন রাত্রির হবে, অর্থাৎ ডিউরেশন অফ ডে বেড়ে যাচ্ছে। এখন যদি পৃথিবী কোনো কারণে প্রাথমিক যে রেডিয়াস আছে তার অর্ধেক হয়, অর্থাৎ এই যে রিলেশনটি আর ইজ ইকুয়াল টু এন ইন্টু আর, যদি কোনো কারণে এই পৃথিবী যদি বর্তমান যা রেডিয়াস তার হাফ হয়ে যায়, সেক্ষেত্রে স্মল এনের ভ্যালু কত দাঁড়াচ্ছে, এই জায়গাটি খুব কেয়ারফুল থাকতে হবে যে স্মল এনের ভ্যালুটা সেক্ষেত্রে কত হচ্ছে। পৃথিবীর বর্তমান যা রেডিয়াস সেটি যদি আর হয়, তাহলে পরে কত হলো, অর্ধেক হয়েছে, সুতরাং r/2, অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে এনের ভ্যালুটা 1/2। এটা কিন্তু একটু বুঝে নিতে হবে যে পৃথিবী যদি অর্ধেক হয় তার রেডিয়াস, তাহলে কিন্তু এনের ভ্যালু হয়ে যাচ্ছে 1/2। সুতরাং এখানে আমি যদি এমনটা ধরি, সিচুয়েশনটা যদি এমন হয় যে পৃথিবী হঠাৎ করে তার রেডিয়াসটি কমিয়ে ফেলেছে কিন্তু তার মাস কনস্ট্যান্ট আছে, ইন দ্যাট কেস n ইজ ইকুয়াল টু হাফ, অর্থাৎ পৃথিবী যদি অর্ধেক হয়ে যায় তার রেডিয়াসটা, সেক্ষেত্রে কিন্তু n এর মানটা হয়ে যাচ্ছে হাফ। এখন যদি আমরা হাফ কনসিডার করি, তাহলে কত দাঁড়াচ্ছে t2 এর ভ্যালু, t2 ইজ ইকুয়াল টু t1 ইন্টু হাফের স্কোয়ার। এখন হাফের স্কোয়ার অর্থাৎ কত হয়, 1/4, t1 ইজ ইকুয়াল টু, আমরা জানি 24 ঘন্টা, সো t1/4, 24 ঘন্টা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে 24/4 করলে আসছে 6 ঘন্টা, সেক্ষেত্রে 6 ঘন্টায় দিন রাত্রির হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিতে চাইবো, সেটি হচ্ছে পৃথিবী যদি হঠাৎ করে সাইজে বড় হয়, তাহলে কী হবে, পৃথিবীর রোটেশনাল স্পিডটা কমে যাবে। পৃথিবীর রোটেশনাল স্পিড কমে যাওয়ার ফলে কী হচ্ছে, দিন রাতের দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। আর যদি পৃথিবী কোনো কারণে সাইজে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কী হচ্ছে, পৃথিবীর যে রোটেশনাল স্পিড সেটি বেড়ে যাচ্ছে, এবং সেই বেড়ে যাওয়ার ফলে দিন রাতের দৈর্ঘ্য কমে যাচ্ছে এবং সেটি 6 ঘন্টা এসে দাঁড়াচ্ছে। আশা করি ভিডিওটির মাধ্যমে আমি পুরো বিষয়টি পরিষ্কার করতে পারলাম। ধন্যবাদ।